নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আলোচনা হবে আপনাদের সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে যে সমস্যা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আপনার হাসি আপনার মুখ থেকে হারিয়ে ফেলেছে, দুশ্চিন্তায় আপনি কিন্তু নাজেহাল অবস্থা তৈরি করে ফেলেছেন। কারণ এই সমস্যা হয়তো আপনার নিজের সমস্যা, না হলে আপনার খুব কাছের মানুষের সমস্যা। কিভাবে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন, সেই বিষয়গুলো আমরা কিন্তু অনুষ্ঠানে আলোচনা করার প্রচেষ্টা করি। তবে ওই যে কথায় আছে না, যত মত তত পথ, সেরকম যত মানুষ তত যেন সমস্যা, সমস্যার অন্ত নেই। তবে যেখানে সমস্যা রয়েছে সেখানে কিন্তু পাশাপাশি তার সমাধানটাও রয়েছে। আর এই সমাধানটা পেতে হলে কি করতে হবে? সচেতনতা আপনাকে বাড়াতে হবে, আপনাকে একটা নির্ভুল ডিসিশন কিন্তু নিতে হবে। সঠিক চিকিৎসক, সঠিক প্যাথি আপনাকে নির্বাচন করতে হবে। আপনার সমস্যার জন্য যে ট্রিটমেন্টের তত্ত্বাবধানে আপনি রয়েছেন সেটা কি আদৌ আপনার জন্য কাজ করছে, সেটা কি আপনাকে ভালো করতে পারবে, এই বিষয়টায় আপনাকে একটু সচেতনতা বাড়াতে হবে। আজকেও ঠিক এরকম একটি সমস্যা নিয়ে আলোচনা করছি, যে সমস্যা নিয়ে আপনি ভীষণ কনফিউজড, কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে তার আগে অবশ্যই ম্যাডামকে ওয়েলকাম জানাবো, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে বারংবার শুধুমাত্র গ্রাম বাংলা নয়, আমাদের শহর থেকেও কিন্তু ফোন আসে পাইলস, ফিশার, ফিস্টুলা সমস্যায় আক্রান্ত। সমস্যাটা হতে পারে মন খুলে আপনি অনেকের সঙ্গে আলোচনা করছেন, হতে পারে আপনি কারোর সঙ্গে আলোচনা করতে চাইছেন না, তবে এই সমস্যা নিয়ে আপনি কিন্তু ভুগছেন। পাইলস এবং ফিশার নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তবে ফিস্টুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করতে পারেন, যদিও আমাদের আজকে আলোচনার বিষয় কিন্তু ফিস্টুলা। ম্যাডাম কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই ম্যাডামকে এই প্রশ্নটাই করব, পাইলস ফিশারের পাশাপাশি ফিস্টুলা বিষয়টা কি? ফিস্টুলা একটা আমাদের ঠিক অ্যানাল রিজিয়নের পাশে একটা ওপেনিং এর মতো থাকে, মানে আপনার ধরুন পিম্পলস বা একনে হলে যেরকম একটা হয়, এরকম একটা আপনার ওপেনিং এর মতো ওখানে থাকবে। সেটা ভেতরে একটা ট্র্যাক্ট তৈরি করে ফেলে, মানে আপনার যে ইনার পার্ট যেটা রয়েছে, মানে আপনার অ্যানাসের ভেতরের দিকে যে অংশটা রয়েছে তার ভেতরের দিকে একটা ওপেনিং থাকে, আরেকটা ওপেনিং থাকে আপনার পেরিয়ানাল রিজিয়নে, মানে যেটা আমাদের বাইরের অংশটা রয়েছে। আপনার দেখবেন পায়খানা রাস্তার চারপাশের যে রিজিয়নটা রয়েছে ওখানে দেখবেন একটা ওপেনিং এর মতো থাকছে। ওখান থেকে মাঝে মাঝে আপনার কিছু সিক্রেশনের মতো বেরোতে পারে, মানে জলের মতো তরল কিছু বেরোতে পারে, ব্লিডিংও হতে পারে ওখান থেকে আপনার, বা ওখান থেকে কোনো কোনো সময় দেখা যায় ওদিক থেকে আপনার স্টুলও বেরিয়ে আসছে। বেসিক্যালি এটা দেখা যায় আফটার 40। মেলদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় মোর দেন ফিমেল। এটা বেসিক্যালি যেটা প্রবলেমটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে, আর এটা আস্তে আস্তে আপনার ভেতরে অনেকগুলো চ্যানেলের সৃষ্টি করে দেয়। একদম, সমস্যাটা শুনেই কিন্তু কিরকম একটা শিহরণ যাচ্ছে গায়ের মধ্যে, যে বাবা সমস্যা এরকম পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে, কারণ এটা আমাদেরই সমস্যা এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, সমাধানটা নিয়েও আলোচনা হবে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। তবে কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার হাঁটুর ব্যথা মানে হাঁটু ব্যথাটা এখন আস্তে আস্তে নিচে নেমে গোড়ালির ওপরে গোড়ালি টোড়ালি সব ফুলে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? আমার বয়স 60। অন্য কোনো ডক্টর বা অন্য কোনো মেডিসিন নিশ্চয়ই খাচ্ছেন? হ্যাঁ, আমি অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, অ্যালোপ্যাথি ওষুধ খেলে তবে ভালো হয়, আর আমি যেন খাই না, এত খাওয়া যায় ওষুধ। মানে খেলে একটু ভালো থাকেন, না হলে ভালো থাকছেন না? না না, হাঁটাচলা করতে পারি না, হাত পা সব আড়ষ্ট হয়ে থাকে, পা কোমর এমন অবস্থা হয়, নড়াচড়া করতে পারি না। ওকে ওকে ম্যাডাম বলছেন, আপনি শুনুন। আচ্ছা, আপনি যখন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফার্স্ট ফ্লোরে পাটা রাখছেন তখন কি ব্যথা আপনার বেশি হয়? হ্যাঁ, সকালবেলা উঠে যখন আমি মানে পাটা রাখছি, আমার মতো ক্ষমতা অনেকক্ষণ ধরে খাট ধরে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে হাঁটাচলা করি। বেশ, দেখুন মা, আপনার সমস্যাটা ইউরিক অ্যাসিডের থেকে হচ্ছে। আপনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার শরীরের মধ্যে বেশি থাকে তাহলে আপনার পায়ের গোড়ালি এরকম ফুলে যাবে, বা যেটা আপনি বললেন যে সকালবেলা আপনার পা ফেললে আপনার কষ্ট হচ্ছে বা আড়ষ্ট হয়ে থাকছে হাত পা, এটা আপনার ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে। আরেকটা আপনার হতে পারে, সেটা হচ্ছে আপনার যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে, মানে শরীরে যদি আপনার ভিটামিন ডি কম থাকে তাহলেও কিন্তু আপনার এই প্রবলেমটা আসতে পারে। আপাতত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু গরম জল করবেন, তার মধ্যে একটু লবণ দেবেন, দিয়ে দুটো পা তার মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, আর একটু ইউরিক অ্যাসিড আর ভিটামিন ডি এই দুটোর একটু পরীক্ষা করিয়ে নিন।
যদি সেটা বেশি থাকে তার অবশ্যই চিকিৎসা রয়েছে, আর যদি সেটা আপনার কম থাকে তাহলে কিন্তু এটা হতে পারে আপনার হাঁটু ব্যথার একটা কন্টিনিউশন। কারণ আপনি বলেন যে আপনার হাঁটুতে ব্যথা ছিল, এখন একটু কম আছে কিন্তু গোড়ালিতে এখন সেই ব্যথাটা আপনার ট্রান্সফার হয়ে গেছে, তো সেটা কিন্তু আপনার হাঁটু ব্যথার সমস্যা থেকেও কিন্তু আসতে পারে। একটু রিপোর্টগুলো করিয়ে নিন, তারপর যদি আপনি মনে করেন যে না একবার আমাদের সাথে আপনি দেখা করতে চান, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হতে পারে, সেখানে এসে একবার দেখা করতে পারবেন। একদম। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানের তরফ থেকে আমরা কোনো প্যাথি কোনো চিকিৎসককে কোনো রকম কিন্তু খারাপ কথা বা খারাপ কোনো মন্তব্য আমরা করতে চাই না, কারণ প্রত্যেকটি প্যাথির গুরুত্ব রয়েছে, প্রত্যেকজন চিকিৎসকের ভূমিকা রয়েছে। তবে একটা প্রশ্ন নিশ্চয়ই করতে চাইবে, এই যে প্রত্যেকদিন আপনাদের এত ফোন পাই, বেশিরভাগ ফোনে একটা কথা ভীষণ কমন থাকে, ডক্টর দেখাচ্ছি এবং মডার্ন ট্রিটমেন্টের তত্ত্বাবধানে রয়েছি, আমি ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছি না, বা ওষুধ বন্ধ করে দিলে আমার সমস্যা আবার দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় ম্যাডাম চেম্বারে যখন পেশেন্টরা আসে তারাও বোধহয় এই অভিযোগটাই করে, সেখান থেকে আমরা এনবিপিতে ট্রিটমেন্টটাকে একটু আলাদা ধরনের পাচ্ছি। অবশ্যই, কারণ আমি কালকেই একটা পেশেন্ট আমি পেয়েছি আমার চেম্বারে, তো যেটা নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি ফিস্টুলা, উনি বলেন যে ওনার অলরেডি 5 বার ওনার অপারেশন হয়ে গেছে, এখন উনি নেক্সট কি করবে। আমি একটাই কথা জিজ্ঞেস করলাম আপনি কি করতে চাইছেন, 6th টাইম আপনি অপারেশন করবেন না কি করবেন। বলছে না যদি অপারেশন করে ঠিক হয়, তো অপারেশন করে যদি আপনার ঠিক হয়ে যেত তাহলে 5 বার আপনাকে অপারেশন করতে হতো না। ঠিক আছে আমি মানলাম একবারে আপনার হয়নি, দ্বিতীয়বারে বা তৃতীয়বারে তো ঠিক হতে পারতো, সেটাও হলো না। 5 বার অপারেশনের পরে উনি 6th টাইম আমাদের সামনে এসছেন উনি। তো এত দেরিটা করার কোনো দরকার নেই। আপনার যদি যে কোনো সমস্যা হোক, আপনার পাইলসের প্রবলেম হোক বা আপনার হাত পার ব্যথার, আপনার হাঁটু ব্যথার প্রবলেম হোক, স্কিনের প্রবলেম হোক, পেটের সমস্যা হোক, যে সমস্যাটাই আপনার হচ্ছে, যদি প্রথমেই তার ট্রিটমেন্ট করাটা শুরু করা যেতে পারে তাহলে আপনার কিন্তু একদম কম সময়ে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি আপনি জিনিসটাকে নিয়ে বসে থাকেন বা এক্সপেরিমেন্ট করে তারপর আপনি এখানে আসেন তাহলে কিন্তু একটু আপনাকে সময় দিতে হবে। একদম ঠিক কথা। দেখুন এই কথাগুলো যে এনবিপিতে এলে আপনি ভালো হবেন, অন্য প্যাথিতে এলে আপনি ভালো হচ্ছেন, এই কথাগুলো আমাদের তরফ থেকে বলা হচ্ছেও না, আপনাদের আমাদের কথা শুনতেও হবে না, কিন্তু যারা সাধারণ মানুষ আপনাদের দিক থেকে ফোন করছেন তাদের কথা একটু শুনুন। তারা তো রেজাল্ট পাচ্ছে না, দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরও রেজাল্ট 0। এবার ভাবুন আপনারা কি করবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া বালিপুর থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা, বয়স কত? আমার বয়স হচ্ছে 21 বছর। অ্যাকচুয়ালি আমার মা গিয়েছিল, মা এসেছিল? আচ্ছা আচ্ছা, কি হার্টের প্রবলেম ছিল সেই কারণে গিয়েছিল, তারপরে থাইরয়েডও বেড়ে গিয়েছিল, তো সবকিছু মিলিয়ে দেখাতে গিয়েছিল। মা মোটামুটি ভালো আছে। আমার ইদানিং না পেটের প্রবলেম দেখা দিয়েছে। মায়ের? আমার তোমার? আচ্ছা, মায়ের যে কটা সমস্যা ছিল সে কটা সমস্যা মা ভালো হয়ে গেছে? ঠিকঠাক আছে এখন মোটামুটি। আচ্ছা, মা ঠিকঠাক আছে, মেয়ের পেটের সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, 3 মাসে অনেকটা বেটার আছে। আচ্ছা বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তবে ওর পেটের সমস্যা, 21 বছর বয়স। আচ্ছা, মানে পেটের সমস্যা বলতে আপনার কি সমস্যা হচ্ছে? খাওয়া দাওয়া ঠিক করে হজম হচ্ছে না, না আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না? আমার স্টুল ক্লিয়ার হচ্ছে না, খাওয়া দাওয়া মানে কি বলবো, ওই তলপেটের কাছে কিরকম একটা হচ্ছে, আর দুটো বুকের নিচেটা কিরকম একটা হচ্ছে। আচ্ছা, তো আপনি পেটের কোনো ছবি করিয়েছেন? কোনো ছবি করেছো পেটের? না, কিছু ছবি তো করিনি। আচ্ছা, দেখুন আপনার এখন মাত্র 21 ইয়ার্স আপনারা বললেন, তো একটা তো আপনার প্রবণতা রয়েছে একটু বাইরে খাওয়া দাওয়া করার, একটু আপনার ভাজাভুজি খাওয়া দাওয়া করার, সেটা তো রয়েছে। তো সেই জিনিসটাকে একটুখানি আপনাকে বন্ধ করতে হবে। যদি সম্ভব হয় আপনি একটা আপনার পেটের ছবি করান, ইউএসজি একটা আপনি করিয়ে নিন, হোল অ্যাবডোমেনই করাবেন। আর আজকে থেকেই আপনি শুরু করুন একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। সারাদিন আপনি যে জলটা খাবেন একটু হালকা গরম জল খাওয়া আপনি শুরু করুন। তেল ঝাল মশলা এসব খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন। আগে একটুখানি আপনার পেটের সমস্যাটা ঠিক হয়ে যাক, তারপর আপনি সব খাবেন। আমি আপনার কোনো খাওয়া বন্ধ করছি না বা বারণও করব না, একটু পেটের সমস্যাটা ঠিক হয়ে যেতে দিন, তারপর আপনার যা যেরকম খাওয়া দাওয়া করার সেরকম আপনি খাওয়া দাওয়া করবেন। কিন্তু আপাতত একটু কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে। একদম, যেমনটি মা কিন্তু তোমার কেয়ারফুল ছিলেন সে কারণে ভালো হয়েছেন। আমরা সর্বদা বলি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট নিয়ে
আমরা ভাবি না, আমরা জানি যে এখানকার ট্রিটমেন্ট সব থেকে ভালো উন্নত মানের আধুনিক ট্রিটমেন্ট। কিন্তু যদি একজন পেশেন্ট ডক্টরের কথা না শোনে, সে যদি মেডিসিন না খায়, তাহলে ডাক্তারবাবুরও কিন্তু সাধ্য নেই তাকে ভালো করার। এই যে দুটো ফোন পাশাপাশি, দুটো ফোনের মধ্যে এই যে আকাশ পাতাল তফাৎ। আগের ফোনটি বললো দীর্ঘদিন মেডিসিন খাচ্ছে, মডার্ন ট্রিটমেন্টের ভালো হচ্ছে না, এবং সেকেন্ড ফোনটা এলো যে আমার মায়ের হাঁটু ব্যথা ছিল, থাইরয়েডের সমস্যা ছিল, আমি ভালো হয়ে গিয়েছি, আমার মা ভালো হয়ে গিয়েছে, মা ভীষণ ভালো আছেন। এই তফাৎটাই তো বোধহয় প্রত্যেক নিয়ত আপনারা বোধহয় চেম্বারে পান। হ্যাঁ, কিছু কিছু যেটা আপনি একটু আগেও বললেন যে মেডিসিন আমরা দেব, ট্রিটমেন্ট আমরা করব, এবার সেখানে যদি আপনি নিজের থেকে আপনি যদি এবার ট্রিটমেন্ট করা শুরু করেন তাহলে কিন্তু হবে না। আমাদের যা পেশেন্ট আমরা প্রত্যেকদিন দেখি তার মধ্যে এরকম পেশেন্টও রয়েছে যে আমরা একটা অ্যাডভাইস করছি, উনি করছে অন্যরকম, তাহলে কিন্তু সেখানে আপনার ঠিক হতে সময় লাগবে, বা আপনি এসে বলবেন যে হ্যাঁ আমি তো সুস্থ হচ্ছি না, আমি এতদিন মেডিসিন খেলাম, সেই জায়গাতে আপনারই মতো আরেকজন পেশেন্ট আমরা যেটুকু বলছি সেটুকু উনি একদম ফলো করছেন, আর উনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। স্পেশালি আমি সুগারের পেশেন্টদের ক্ষেত্রে বলবো, আপনারা যখন আমাদের কাছে আসছেন তখন আমরা ইমিডিয়েটলি চেষ্টা করি আপনাদের সুগারের যা মেডিসিন খাচ্ছেন সেটা বন্ধ করে দেওয়ার, দিয়ে আমাদের মেডিসিন শুরু করার। এর মানে কিন্তু এই নয় যে আমি ওই মেডিসিন বন্ধ করে দিয়েছি মানে আমরা যা মেডিসিন দেবো সেটাও আপনি আপনার ইচ্ছে মতো খাবেন, তাহলে কিন্তু হবে না। কারণ কালকে আমার হাতিবাগান চেম্বারে একজন পেশেন্ট এসেছিলেন, উনি ওনার নিজের মতো করে ট্রিটমেন্টটাকে করছিলেন। তো আমি ওনাকেও এই কথাটাই বললাম, যদি আপনাকে সুস্থ হতে হয় কষ্ট হবে একটু আপনার, কিন্তু কথা শুনতে হবে, আর কথা শুনলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ঠিক হয়ে যাবেন। তো প্রথম কথা এটাই যে ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে, যেটুকু আমরা বলবো সেটুকু কিন্তু একটু আপনাকে মেনটেন করে চলতে হবে। একদম ঠিক। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? আমার দুটো হাঁটু, হ্যাঁ হ্যাঁ, দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস, জয়েন্ট স্পেস ডিমিনিশ, এজ 57, আর হয়েছে 4 বছর যাবত। আচ্ছা দাদা, আপনি তো বেশ কয়েকবার ফোন করলেন, তো আপনি ট্রিটমেন্টটা কবে স্টার্ট করবেন? না না, আমি বেশ কয়েকবার করতে, আজকে তো প্রথম ফোন করলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? এটা মদনপুর। মদনপুর থেকে আপনি বারংবার ফোন করছেন। বেশ, আপনি শুনতে থাকুন, ম্যাডাম আরেকবার বলে দিচ্ছেন। আপনার অস্টিওপোরোসিস রয়েছে, মানে আপনার কিন্তু হাড় অলরেডি খুবই দুর্বল হয়ে আছে। মানে আপনি যদি কখনো কোথাও পড়ে যান বা আপনার যদি চোট লাগে তাহলে কিন্তু আপনার হাড় ভেঙেও যেতে পারে। সেই হাড় ভেঙে গেলে এখন কিন্তু আর সেটা আপনার জোড়া লাগবে না। আপনি এবার ভাববেন যে হ্যাঁ ঠিক আছে আমি অপারেশন করে সেটা জোড়া লাগানোর চেষ্টা করব, সেটাও কিন্তু হবে না। আর তার পাশাপাশি আপনার অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, মানে আপনার হাঁটুর হাড় ক্ষয় পাওয়া শুরু হয়ে গেছে, ফ্লুইড আপনার সেখানে কিন্তু শুকিয়ে যাচ্ছে, যেটা আপনার সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, ফ্লুইডও কিন্তু আপনার শুকিয়ে যাচ্ছে। তো আপনার কিন্তু একটা সমস্যা নয়, অনেকগুলো সমস্যা রয়েছে। আপনি বললেন যে 4 বছর ধরে আপনি সমস্যায় আপনি ভুগছেন, তো এবার কিন্তু আপনাকে একটু ঠিকঠাক করে চিকিৎসাটা করতে হবে। চিকিৎসা যদি আপনি শুরু না করেন তাহলে কিন্তু আর আপনার পরবর্তী সময় এই যে অস্টিওপোরোসিস থেকে আপনার অস্টিওপেনিয়া হয়ে যাবে, আপনার অস্টিওফাইটস চলে আসবে সেই জায়গার মধ্যে। তো এত দূর যাতে জিনিসটা না যায়, একটু আপনাকে বলবো যে একটু যোগাযোগ করুন, একটু আপনার ট্রিটমেন্টটা শুরু করুন, সাবধানে চলাফেরা করবেন, হাঁটু ভাঁজ করা বা বেশি সিঁড়ি ওঠানামা করা এগুলো কিন্তু একটু করবেন না আপনি। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া জেলা পাত্রসার থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার নিজেরই সমস্যা, রাত্রে শোয়ার পর হাত প্লাস পা গুলো খিচে যাওয়ার মতন হয়, মানে আমি পাশ ঘুরতে পারি না, মানে খিচে ধরে থাকে, হাতে পায়ে খুব ব্যথা, মানে কিছু পরিশ্রম না করলে আমার এই সমস্যাটা হয়। আমি মেডিসিনের দুটো ডাক্তার দেখিয়েছিলাম, তো ওরা ট্রিটমেন্ট করে বললে লিভারে ফ্যাট জমছে বলে, মানে পায়খানাটা ডিস্টার্ব হচ্ছে, ওর থেকে হচ্ছে। ওষুধ আমাকে পাল্টে গেল, যে লাস্টে বললো যে আপনার এটা নার্ভের সমস্যা থেকে হচ্ছে। নার্ভের ওষুধগুলো খেয়ে আমি বেশ ভালো বুঝছিলাম না, যে আমি আবার একটা মেডিসিনে রেখে গেলাম, সে বললো এটা পেশির ব্যথা। তারপর ওষুধ দিলে বললে এতে যদি না কমে তাহলে আপনাকে বাতের ট্রিটমেন্ট করতে হবে, বাতের রক্ত পরীক্ষা করতে হবে। তো আমার সেইভাবে কিন্তু কমে নাই, কিন্তু এখন আমার খুবই অস্বস্তি হচ্ছে, মানে খুবই ব্যথা, মানে শোয়ার পরই হচ্ছে কেসটা, ঘুরে যাওয়ার পর মানে হাতটা আমার খিচে যাওয়ার মতন হচ্ছে, মানে সোজা করতে পারছি। বেশ, দেখুন প্রথম কথা বলবো যে আপনি আর আপনার ডক্টর দুজনই আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন। একদম। শুনুন, আপনাকে প্রথমে বললো লিভারের সমস্যা, লিভারের সমস্যা থেকে কখনো আপনার গা হাত পায়ে টান ধরা বা অবশ হওয়া, ঝিঝি ধরা এগুলো হবে না।
লিভারের প্রবলেম থেকে আপনার পেটের সমস্যা হতে পারে। হ্যাঁ, স্টুল যদি ক্লিয়ার না হয়, অনেকের অনেক সময় একটু গা হাত পায়ে একটু ব্যথা হয়, একটু কোমরে স্পেশালি ব্যথা হয়, এই সমস্যাগুলো হয়। গা হাত পায়ে আপনার ঝিঝি ধরে অবশ্যই এগুলো হবে না। নার্ভের আপনাকে মেডিসিন দিচ্ছে, আরেকজন ডক্টর আপনাকে বলছে আপনার মাসেলের সমস্যা, মেডিসিন খেয়ে না কমলে তারপর বাতের চিকিৎসা করবে। তো এরকম ধোঁয়াশার মধ্যে থেকে আলটিমেটলি কোনো লাভ নেই। আগে হয় আপনার ইনভেস্টিগেশন করা দরকার যে আপনার কি সমস্যা থেকে এই জিনিসটা হচ্ছে, তারপর ডায়াগনোসিস, তারপর ট্রিটমেন্ট। এইটা ওইটা সেইটা করে করে তো কোনো লাভ নেই, মানে ট্রায়ালের মধ্যে থেকে তো লাভ নেই। আপনি তো কোনো গিনিপিগ না যে আপনার উপরে ট্রায়াল করতে থাকবে যে একবার নার্ভের মেডিসিন দেবো, একবার মাসেলের মেডিসিন দেবো, একবার লিভারের দেবো, তারপর গিয়ে আর্থ্রাইটিসের দেবো। এরকম ট্রিটমেন্ট হয় না। প্রথম কথা হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কিসের থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, তারপর তার ট্রিটমেন্টটা হবে। তো আপাতত আপনার যেটা করার রয়েছে সেটা হচ্ছে আপনি বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, নেক্সট মান্থের একদম ফার্স্ট উইকেই বাঁকুড়ায় আমাদের চেম্বার হবে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আপনার যা পুরনো প্রেসক্রিপশন রিপোর্টস যাই আছে সেগুলো নিয়ে এসে আপনি একটু যোগাযোগ করুন। এই সমস্যাটা আপনার দুটো কারণে হতে পারে। এক, যদি আপনার সুগারের কোনো প্রবলেম থাকে সেখান থেকে আপনার নার্ভের ড্যামেজ হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, ডিহাইড্রেশন যদি হয়, মানে জলের মাত্রা যদি আপনার শরীরে কম থাকে, তাহলেও কিন্তু আপনার হতে পারে। আরেকটা হচ্ছে যদি আপনি কোনো ভারী কাজ করে থাকেন তাহলে আপনার কোমর বা পিঠের হাড় ক্ষয় পেয়ে যেতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার নার্ভের প্রবলেম আসতে পারে। যতটা আপনি বললেন, যতটা আমার মনে হচ্ছে যে আপনার নার্ভের সমস্যা থেকে এগুলো সব আপনার হচ্ছে। আর মেডিসিন খেয়ে সেই জিনিসটাকে চেপে রাখার কোনো মানে হয় না, আপনার একদম গোড়া থেকে জিনিসটাকে কিন্তু ঠিক করতে হবে। একদম, দেখুন এটা কিন্তু আরো একটা দৃষ্টান্ত। ম্যাডাম যেটা বললেন, সত্যি মাঝে মাঝে মনে হয় আমরা মানুষ নাকি আমরা গিনেপিগ। বারবার এক্সপেরিমেন্টের জন্য কি আমাদের উপরই রিসার্চ ওয়ার্কটা করতে হবে? অবশ্যই কেমিস্টরা রয়েছেন, রিসার্চ করবেন, সেটা তো আমার উপর করতে পারেন না। আপনার ডক্টর আপনাকে নিয়ে বিভিন্ন রকমের খেলা খেলছেন। আসলে ব্যাপারটা কি বলুন তো, বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, চিকিৎসক নির্বাচনটা সঠিকভাবে করুন। যে চিকিৎসক হয়তো আপনি নির্বাচন করছেন তিনি হয়তো এতটা পোক্ত নয় এই ধরনের সমস্যাগুলো সমাধান করার। এই ধরনের সমস্যা আপনার জীবনে বারবার হচ্ছে তা বলবো না, এটা আমাদের সাথেও কিন্তু অনেকবার হয়। সে কারণেই কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে এই হেল্পটা করতে চাই যে নিজেদের গিনিপিগ বানাবেন না। এমন একটা সংস্থা, এমন একটা প্যাথি, এমন একজন চিকিৎসককে নির্বাচন করুন যিনি জানেন যে আপনার সমস্যার উৎসটা কোথায়। এবং সে কারণেই কিন্তু বর্তমানে মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে ভরসা করছেন, বিশ্বাস করছেন, ফোন করছেন, যোগাযোগ করছেন। আপনাদের জন্য চট করে বলবো যে 9830235527 বা 37 এই নাম্বার দুটি নোট করুন, ফোন করুন। আর যদি ভাবেন যে না, নিজেকে গিনিপিগ বাড়াবো না, কোনো রকম সাইড এফেক্টের সম্মুখীন আমি হব না, আমি অপারেশনের দিকে এখনই যাব না, আমি আগে দেখব যে আয়ুর্বেদ বা এনবিপির তত্ত্বাবধানে থেকে আমি কত তাড়াতাড়ি ভালো হতে পারি, তাহলে আপনার জন্য কিন্তু দরজা সর্বদা খোলা রয়েছে। কলকাতায় যদি আপনি আসতে চান তাহলে আপনি ল্যান্সটাউনে কিন্তু যোগাযোগ করতে পারেন, কালীঘাট। তার পাশাপাশি কিন্তু আপনাদের জন্য রয়েছে হাতিবাগান চৌমাথার একেবারে পাশের চেম্বার, সেখানেও যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে যোগাযোগ করতে পারেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কোথায় যোগাযোগ করবেন? আমতলা চেম্বারে। হেড অফিস আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। এখানে সপ্তাহে দুদিন কিন্তু চেম্বার থাকে, আপনারা সোমবার এবং শুক্রবার করে কিন্তু চেম্বার পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর, সর্বত্র আপনাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন মিদনাপুরের বন্ধুরা, মেচেদা, হেরিয়া এবং খড়গপুরে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারের চেম্বার রয়েছে। ত্রিপুরায় চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। আপনাদের জন্য সুখবর, যারা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে থাকেন তারা সরাসরি অনুষ্ঠান দেখলে নিশ্চয়ই জানতে পাচ্ছেন, বা আপনার পরিচিত মানুষ যদি বাংলাদেশে থাকেন তাদের জানিয়ে দেবেন যে এপ্রিল মাস থেকে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নতুন চেম্বার শুরু হচ্ছে বাংলাদেশে, এবং অলরেডি কিন্তু নাম নথিভুক্ত হচ্ছে, অর্থাৎ বুকিং নেওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং হোয়াটসঅ্যাপ করবেন যারা বাংলাদেশে কিন্তু চেম্বারে যোগাযোগ করতে চাইছেন 9831020886 এই নাম্বারে, 9831020886। যদি নাম্বারটা ভুলে যান হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাদের এই নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি লিলুয়া থেকে বলছিলাম। আমার বয়স হচ্ছে 53 বছর। আমার একটা প্রবলেম যেটা হচ্ছে, মাঝে মাঝে পেটে একটু ব্যথা হয় আর কি, আর মানে ঠিক সকাল বেলা থেকে বা রাত্রিবেলা অব্দি ঠিক পটি ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক ভাবে। আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়,
কিন্তু পেটের ব্যথাটা প্রায়ই অনুভব করছি আর কি। সেই বিষয়ে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, খাওয়া দাওয়াটা কি আপনার একটু রিচ খাওয়া দাওয়া করা হয়? হ্যাঁ হ্যাঁ, একটু রিচ খাবারই খাই বেশি। তো আপনি যখন এইটুকু বুঝতে পারছেন যে আপনার পেটের একটা সমস্যা হচ্ছে, যে আপনার পেটে ব্যথা হচ্ছে বা স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, তো সর্বপ্রথম আপনাকে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার রিচ খাওয়া দাওয়াটা বা আপনার অয়েলি খাওয়া দাওয়াটাকে আপনাকে একটুখানি কিন্তু কম করতে হবে। এখন আস্তে আস্তে বন্ধই করতে হবে, কারণ আপনি যদি এত রিচ খাওয়া দাওয়া করেন আর যদি আপনার স্টুলটাই ক্লিয়ার না হয়, তাহলে তো আপনার আস্তে আস্তে আরও অন্যান্য সমস্যা চলে আসবে। আপনার কখনো ঠিক হচ্ছে, কখনো ঠিক হচ্ছে না, ইররেগুলার হয়ে আছে আপনার বাওয়াল মুভমেন্টটা, সেটাকে তো আগে ঠিক করতে হবে। তার জন্য একটুখানি আপনার মাছ, মাংস, ডিম, অতিরিক্ত তেল, ঝাল, মশলা এই খাবারগুলোকে একটুখানি আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রত্যেক দিন আপনি ঈষদুষ্ণ গরম জল খান, মাঝে মাঝে আপনি একটু ডাবের জল খেতে পারেন, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে আপনি খেতে পারেন, এগুলো আপনার জন্য হেল্পফুল হবে। স্টুলটা ক্লিয়ার হওয়া প্রয়োজন, স্টুল যদি ক্লিয়ার হয় তাহলে আপনার পেটে ব্যথার সমস্যাটা কিন্তু হবে না। তো খাওয়া দাওয়ার প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। এই এত আপনার স্পাইসি খাবার বা খুব অয়েলি খাবার এই জিনিসগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। একদম। খাওয়া দাবার প্রতি একটু লোভ তো আমাদের প্রত্যেকেরই থাকে, তবে আমরা বলে থাকি না যে জিভকে দিও না লাই, জিভ বলে আরো খাই আরো খাই। সেই আরো খাইয়ের মধ্যে যদি নিজেকে জড়িয়ে ফেলেন, কন্ট্রোল হবে না, আপনার পেট কন্ট্রোলে থাকবে না আপনার। এবং তার পাশাপাশি এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম ম্যাডাম, যে পাইলস ফিশার, ফিস্টুলা, তার মধ্যে ফিস্টুলা আমাদের আলোচনার বিষয়। এই যে যারা খেতে ভীষণ ভালোবাসে, বুঝতে পারছে আমার এই রসালো খাবার খাওয়ার কারণে আমার কিন্তু সমস্যা, কিন্তু তারপরেও যদি সেটাকে কন্ট্রোল না করতে পারে, তখন কি পাইলস ফিশার, ফিস্টুলার মতন সমস্যা বেড়ে যেতে পারে? হ্যাঁ, ফিস্টুলা বা পাইলস ফিশার যেই সমস্যাটাই হোক, সেটা কিন্তু একটা মেন আরেকটা কারণ কিন্তু রয়েছে। আপনার যদি অতিরিক্ত পরিমাণ কনস্টিপেশন হয় বা লুজ মোশন হয়, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার হতে পারে। যদি আপনার বরাবরই আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ফিস্টুলার প্রবলেম আসতে পারে এখানে। আপনার যদি প্রায়ই দেখা যায় যে আপনার লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনার ফিস্টুলার প্রবলেম আসতে পারে। তো এই দুটোই কিন্তু আপনার শুরু হচ্ছে আপনার খাওয়া দাওয়া থেকে। অনেকেই আছে যারা একটু বাইরে খাওয়া দাওয়া খেতে পছন্দ করে বা ভালোবাসে, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই বাইরে থেকে খাওয়া দাওয়া হচ্ছে। তো বাইরে যে খাবারগুলো যেগুলো রয়েছে, যেগুলো প্যাকেটজাত খাবার, সেখানে প্রিজারভেটিভ রয়েছে, সেটা একটা খারাপ জিনিস। যেগুলো আপনি রাস্তার ধারে স্টল থেকে আপনি কিনে খাচ্ছেন, সেগুলো দেখবেন যে ম্যাক্সিমামই ডিপ অয়েল ফ্রাই করা হয়, বা যেই তেলটা ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো 2 দিন 3 দিন ধরে সেম তেলটার মধ্যেই রান্না করা হচ্ছে। তো এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে। এই জিনিসগুলো কোনো ক্ষেত্রেই ভালো নয়। আপনার যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, তবেও সেটা ভালো নয়। পেটের যদি আপনার অন্য কোনো সমস্যাও থাকে, যে লিভারে আপনার ফ্যাট জমে আছে, ফ্যাটি লিভার আছে, স্প্লিন বড় আছে, তাহলেও কিন্তু এই খাবারগুলো একদমই ঠিক নয় খাওয়াটা। আর যদি আমি কথা বলি পাইলস ফিশার, ফিস্টুলার, তাহলে তো অবশ্যই এই খাবারগুলো দায়ী রয়েছে। একদম। তাহলে শুনুন, আপনি কি জিভের টেস্টকে বেশি গুরুত্ব দেবেন নাকি নিজের শরীরকে বেশি গুরুত্ব দেবেন? কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া সালকিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার মানে পায়ে শিরে প্রচুর, মানে মাঝে মাঝে প্রচুর জোরে টান ধরে। এই সমস্যা নিয়ে আমি জানতে চাইছিলাম। আচ্ছা, পায়ের শিরায় আপনার টান ধরে? হ্যাঁ। আচ্ছা, এটা কি রাত্রিবেলা বেশি হয় না যে কোনো সময় হচ্ছে? ঠিক বলেছেন, বেশিরভাগ ওই রাত্রে ঘুমের সময়। আচ্ছা, আপনি সারাদিনে কতটা জল খান? সারাদিনে আমি 1.5-2 লিটারের মতন খাই। আচ্ছা, আপনার প্রথম তো একটু জলের মাত্রাটা একটু বাড়ান, কারণ আপনার বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, ডিহাইড্রেশন থেকেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো হতে পারে। তো আপনি একটুখানি জলের মাত্রাটা বাড়ান, 3 লিটার অবধি জল আপনি খাবেন। আর কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। আপনার কোমরের সমস্যা থেকে কিন্তু আপনার পায়ের নার্ভের সমস্যাগুলো আসতে পারে। তো একটুখানি আপনাকে কেয়ারফুল থাকতে হবে, কোমরের উপর যাতে খুব বেশি আপনার প্রেশার না পড়ে। আর একটুখানি আপনার খাওয়া দাওয়ার মধ্যে আপনি ফুলকপি, বাঁধাকপি এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন খাওয়াটা। একদম। ম্যাডাম, এবারে একটু চলে যাই যে ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম, মানে এর সম্বন্ধে যদি আর কোনো তথ্য থাকে বা এর ট্রিটমেন্টটা কি হতে পারে? এটার আমি একটা ফার্স্ট যেটা বললাম যে আফটার 40 এটা দেখা যায়, আর মেলদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে দেখা যায়। তো এই যে আপনাদের ফিস্টুলার যে প্রবলেমটা খাওয়া দাওয়া থেকে হচ্ছে, স্টুল যদি আপনার ইররেগুলার হয় সেখান থেকে আপনার হচ্ছে, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আপনার যদি বারবার
অ্যাবসেস হয়, পেরিয়ানাল অ্যাবসেস অনেকেরই ক্ষেত্রে হয়, যেটাকে আমরা ফোড়া বলে থাকি, যে আমাদের বাটাক রিজিয়নে অনেকেরই অনেক সময় দেখা যায় যে ফোড়া হচ্ছে, বারে বারে ফোড়াটা হচ্ছে, সেটা হয়তো পাসটা বেরিয়ে যাচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। এই আপনার পেরিয়ানাল অ্যাবসেস থেকেও কিন্তু আপনার ফিস্টুলার সমস্যা আসতে পারে। যদি বারে বারে এরকম আপনার অ্যাবসেস হচ্ছে, আপনি বারে বারে তার ড্রেন করে পাসটাকে বার করে দিচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনার ফিস্টুলার প্রবলেম হতে পারে। ফিস্টুলা যেহেতু আমি বললাম যে একটা আপনার ওপেনিংয়ের মতো হয়ে যায়, একটা মুখ মতো হয়ে যায়, তো সেটা কিন্তু আপনার ওই জায়গাটা কিন্তু নিজে থেকেই ওখান থেকে সিক্রেশন হওয়া শুরু করে দেয়। সিক্রেশন হচ্ছে মানে ভেতরে আপনার ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, যার জন্য ওখান থেকে আপনার পুজ বেরোচ্ছে, পাস যেটাকে আমরা বলে থাকি। কখনো কখনো সেখান থেকে কিন্তু ব্লিডিংও হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলোর ওপেনিং বড় হয়ে যায়, আপনার স্টুলের সময় আপনার পায়খানার রাস্তা দিয়ে তো বের হচ্ছেই, ওই যে ওপেনিং রয়েছে সেটা দিয়েও কিন্তু বেরিয়ে যায়। আর এই ফিস্টুলা কিন্তু আপনার ভেতরে ভেতরে আরও অনেকগুলো চ্যানেল তৈরি করে দেয়। তো আপনাকে যদি ধরুন একটা ফিস্টুলা আপনার বাইরের দিকে হয়ে আছে, আপনি সেটার অপারেশন করালেন, সেটা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আবার অন্যদিকে হবে না, অন্যদিকে আরেকটা হয়ে যেতে পারে। এরকমভাবে আপনি যদি চারপাশে যদি আপনি এরকম অপারেশনই করে দেন, তাহলে কিন্তু আপনার পায়খানার রাস্তাটা কিন্তু আস্তে আস্তে আপনার বড় হয়ে যাবে। তারপর আপনার স্টুল ধরে রাখতে আপনার সমস্যা হবে, কারণ আপনার স্ফিংটারটা লুজ হয়ে যাবে। তো এই সমস্যাগুলো কিন্তু আপনার একদিনে হয় না, আস্তে আস্তে হয়। যখন ইনিশিয়ালি আপনার প্রবলেম হচ্ছে, পেটের যে কোনো সমস্যা হোক বা কনস্টিপেশন বা লুজ মোশনের সমস্যা হোক, তখন থেকে কিন্তু আপনার ট্রিটমেন্টটা করা দরকার। একদম ঠিক কথা। আর দেখুন এত সুন্দর করে ম্যাডাম বিষয়টা বুঝিয়ে দেন, হয়তো আপনিও বুঝতে পারছেন যে আপনার এরকম একটা প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি হয়তো বোঝাতে পারছেন না, না হয়তো আপনি লজ্জা পাচ্ছেন, নালে ভাবছেন এইসব সমস্যা আবার গিয়ে চেম্বারে কি বলবো। সেখানে এই অনুষ্ঠান থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার এই ধরনের সিমটম কি হচ্ছে, আপনার পায়খানার রাস্তায় কি এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। যদি হয় তাহলে আপনি বুঝুন যে এটা ফিস্টুলা। তাড়াতাড়ি চলে আসুন আপনার নিকটস্থ যে কোনো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বারে, আর আপনার ট্রিটমেন্টটা শুরু করে দিন। এর থেকে ভালো অনুষ্ঠান আমার মনে আর কিছু হতে পারে না। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? জয়দীপ দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বোলপুর থেকে। বোলপুর থেকে। বলুন জয়দীপ বাবু, কি প্রবলেম হচ্ছে? অ্যাকচুয়ালি হয়তো ম্যাডাম হয়তো চিন্তা করবেন না, কিন্তু আমি আমার ছেলের খুব হেয়ার ফল নিয়ে আমি গেছিলাম। মানে আমার ছেলের বয়স 24, প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুল পেকে মানে সাদা হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তা ওখানে গিয়ে ট্রিটমেন্ট করানোর পর মোটামুটি এখন পুরোই ঠিকঠাক আছে। বাহ, এটা তো খুব ভালো কথা। হচ্ছে না, আর চুলও মানে সেইভাবে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে এটা সাধারণত 1.5 মাসের মধ্যে ঠিকঠাক হবে, মানে মোটামুটি 2 মাসের মধ্যে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে ঠিকঠাক হয়ে গেছে। কারণ একবার গ্রে হেয়ারিং প্রবলেম চলে এলে কিন্তু আর দেখেছি তাকে স্টপ করা যায় না। আপনি বলছেন যে এটাকে স্টপ করা গেছে, মানে এই বারবার কিন্তু ব্যাপারটাকে স্টপ করা গেছে। পুরোভাবে মানে মাস দুয়েক হয়েছে, কোনো এখন আর নেই, এখন হচ্ছে না, ভালো হচ্ছে না, পাকেও নি। আর আমি রিসেন্টলি মানে জানতে চাই বোলপুর কবে আসছেন, মানে আমি আমার হাঁটুর ব্যথার জন্য দেখাতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, প্রথমত তো বলবো যে হ্যাঁ, আপনি ফোনটা করলেন, বেশ ভালো হলো যে আপনার থেকে অন্য আরো পেশেন্টরাও সেটা জানতে পারবে বা বুঝতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে বোলপুর আমাদের নেক্সট মান্থে চেম্বার রয়েছে, একদম ফার্স্ট উইকেই চেম্বারটা রয়েছে। এক্স্যাক্টলি ডেটটা আমার এখন মনে নেই, তো আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে একটু জেনে নিন যে আপনার কবে চেম্বারটা রয়েছে। ফার্স্ট উইকের দিকেই রয়েছে চেম্বারটা, মোস্ট প্রবাবলি আপনার 4th বা 5th হবে চেম্বারটা। আপনি একটু কনফার্ম হয়ে নিন, সেটা জেনে নিন। আর হাঁটু ব্যথার যদি আপনার সমস্যা থাকে, যদি আপনার নতুন করে এক্সরে করা থাকে, তাহলে সেই এক্সরে রিপোর্টটা আপনি একটু সাথে করে নিয়ে আসবেন। একদম, মানে চুল পেকে যাচ্ছে তার সমাধান হচ্ছে হেয়ার কালার না, তা একদম নয়। অল্প বয়সীদের জন্য ট্রিটমেন্ট রয়েছে। হ্যাঁ, যদি আপনার পার্টিকুলার প্রবলেম কোথা থেকে হচ্ছে আগে যদি সেটা বোঝা যায়, কারণ গ্রেইং অফ হেয়ারের অনেকগুলো কজ রয়েছে। যদি জেনেটিক হয়, হেরিডিটারি হয়, তাহলে কিন্তু এখানে আপনাকে একটুখানি প্রবলেম রয়েছে, কারণ আপনার অলরেডি জিনের মধ্যেই সমস্যাটা রয়েছে। জিনকে তো আমি বাদ দিতে পারবো না আপনার শরীরের থেকে। জিন মানে ক্রোমোজোম যেটাকে বলা হয়, হেরিডিটারি মানে আপনার ফ্যামিলিতে কারোর রয়েছে, সেই জিনিসটাও কিন্তু চেঞ্জ করা একটুখানি প্রবলেম। যদি এটা আপনার নিজস্ব সমস্যা হয়, যে আপনার লিভারের সমস্যা বা অ্যালার্জির সমস্যা বা থাইরয়েডের সমস্যা, তাহলে কিন্তু সেটা ঠিক করার জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হতে পারে। একদম, এত মানুষের এত প্রবলেমের কিন্তু সলিউশন আমরা এই অনুষ্ঠান থেকে কিন্তু শুনতে পাই, যে এত মানুষ ভালো আছে। এবার ভাবছি যে ফিস্টুলা নিয়ে কথা হচ্ছে, এই ফিস্টুলা তো শুনেই একটা আতঙ্ক লাগছে, ভয় লাগছে। এটা কি আদৌ এর কোনো সলিউশন রয়েছে? এটাকে কি ঠিক জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? একদম সলিউশন রয়েছে, সেখানে আপনার কাটা ছেঁড়া করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা খাসসূত্র করে থাকি, এটা পঞ্চকর্মার একটা পার্ট।
কিন্তু আমরা ম্যাক্সিমাম আমরা যেটা চেষ্টা করি যে আপনার মেডিকেশনের মাধ্যমেই যাতে আপনার সমস্যাটার সমাধান হয়। যেটা আমি বললাম যে একজন পেশেন্ট 5 বার অপারেশন করে 6 টাইম আমাদের সামনে এসছেন, তো 5 বার কেন, আপনার একবারও সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। একটুখানি আমরা যেটুকু বলবো খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করা বা আপনার মেডিসিনটা একটু রেগুলার কন্টিনিউ করা, একটু সিডস বাথ নেওয়া, এই জিনিসগুলোকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো ধরনের আপনার কাটা ছেঁড়া, কোনো ব্লিডিং এসবের কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না। আর ম্যাডাম জানি না আমি ঠিক বলছি বা ঠিক ভাবছি কিনা, কিন্তু কোনো একটা জায়গা বা এতটা সেন্সিটিভ একটা জায়গায় বারবার অপারেশন, এটা কি কোনোভাবে আমাদের ক্যান্সারের দিকেও নিয়ে যেতে পারে? হ্যাঁ, আপনার যেটা ফিশার বা ফিস্টুলার প্রবলেম যদি আপনার অনেক দিন ধরে থাকে তাহলে সেটা একটা আপনার অলরেডি একটা কোলন ক্যান্সারের দিকে আপনার টার্ন করতে পারে। আর যেটা আপনি বলেন যে বারে বারে অপারেশন করলে, হ্যাঁ বারে বারে অপারেশন করলে আপনার ক্যান্সার হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা আমি বললাম যে আপনি যদি ফিস্টুলার জন্য স্পেশালি বারে বারে যদি আপনি অপারেশন করেন, কারণ ফিস্টুলা এমন না যে আপনার একটা পার্টিকুলার জায়গায় হবে, এটা আপনার চারপাশ ঘুরে ঘুরে আপনার হতে পারে। এবার আপনি যদি সবটা জায়গায় অপারেশন করতে থাকেন তাহলে আপনার যে অ্যানাল রিজিয়ন যেটা রয়েছে, ওপেনিং যেটা রয়েছে, সেটা আপনার আস্তে আস্তে বড় হয়ে যাবে, কারণ অপারেশন করে কেটে কেটে সেটাকে বড় করে দেওয়া হবে। তো সেখান থেকে কিন্তু আপনার পরবর্তী সময় স্টুলটা ধরে রাখতে প্রবলেম হবে, বা আপনার স্টুল পেলে আপনার তৎক্ষণাৎ তখন আপনাকে যেতে হবে, ছুটতে হবে, এরকম প্রবলেম কিন্তু আস্তে আস্তে আসতে পারে। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রবলেম, এবং এই সমস্যা নিয়ে আপনি কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, জার্নি করতে পারবেন না। এরকম জীবন কি সত্যি আমরা চাই? একটা জীবন, সুন্দর একটা মানুষের জীবন, এবং সেই জীবনটাকে আপনি একটু উপলব্ধি করুন না। ম্যাডামদের বা স্যারদের একটু কথা শুনলে কিন্তু প্রথম থেকে যদি আমরা একটু শুনে চলি তাহলে এত বড় বড় সমস্যা, এত বিপদ আমাদের কিন্তু সম্মুখীন হতে হয় না। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বেহালা থেকে অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটু মানে কাজটা হচ্ছে বাইরে, মানে কদিন ধরে দেখছি যে বাইরে বেরোলেই না মানে গায়ের মধ্যে সাদা সাদা বিজি বিজি বেরোচ্ছে, এবং সেটা থাকছে, লাল হচ্ছে, এবং ভেতর থেকে মানে শ্বাস মতো বেরোচ্ছে। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই টাইমটাতে দেখছি এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি দিনের বেলা আপনি বেরোলে, রোদে বেরোলে তখনই হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ওখানে ইচিং হয় আপনার চুলকায় জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকাচ্ছে, চুলকে লাল হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু দেখছি মুখে সাদা মারা শ্বাসও আসছে। আচ্ছা, আপনার দেখুন সান আর্টেকেরিয়ার সমস্যা রয়েছে আপনার, শুনতে যেটা থাকুন। আপনার সূর্যালোকের এক্সপোজনে আপনি যদি আসেন তাহলে আপনার এই সমস্যাটা হবে। তো 12টা থেকে 3টে এই যে টাইমটা রয়েছে, তখন চেষ্টা করবেন যাতে খুব বেশি আপনার গায়ে সূর্যের আলো, রোদ যাতে আপনার না লাগে। আপনি প্রয়োজন হলে আপনি ছাতা ব্যবহার করুন, বা ফুল স্লিভ ড্রেস যাতে সম্পূর্ণ কাভার আপ থাকে এরকম আপনি জামা কাপড় আপনি পরবেন। আপনার অ্যালার্জি টেস্ট একটু করিয়ে নিন, IgE টেস্ট একটু আপনি করিয়ে নিন। আর যদি এরকম হচ্ছে যে আপনার এরকম ইচিং হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ওই জায়গাটায় আপনি একদম ঠান্ডা জল লাগাবেন, ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে আপনি ধুয়ে দেবেন। ওই জায়গায় নখ লাগাবেন না একদমই, নখ লাগালে কিন্তু এই সমস্যাগুলো আপনার আরও বেশি ডিপ হয়ে যাবে। তো একটু ওই জায়গাটাকে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবেন, বারে বারে একটু ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে ওয়াইপ করবেন, তাহলে আস্তে আস্তে আপনার রেডনেস বা সোয়েলিং বা ইচিং এগুলো আস্তে আস্তে কমে যাবে। একদম। এই যে সময়টা বসন্তকাল, আমাদের সব থেকে সুন্দর একটা ঋতু, কিন্তু এই সময় নানা রকমের স্কিনের প্রবলেমও কিন্তু শুরু হয়। অনেক ক্ষেত্রে এই যে হোলির আগে কিন্তু অনেকের পক্সের মতন সমস্যা হয়, অনেকের নতুন করে পিম্পলস বেরিয়ে যাওয়ার সমস্যা হয়, অনেকের গায়ে কিন্তু অনেক রেড র্যাশের মতন কিন্তু বেরিয়ে যায়। এই যে ম্যাডাম যারা আবার স্কিন প্রবলেমে আবার নতুন করে ভুগতে শুরু করে দেবে, আমার মনে হয় স্কিন প্রবলেমের জন্য আয়ুর্বেদ বা NBP-কে ভরসা করাটা শ্রেষ্ঠ উপায়। হ্যাঁ, কারণ আমি তো সবসময় একটা কথাই বলি যে আপনার স্কিনের কোনো প্রবলেম বা আপনার পেটের কোনো সমস্যা, তার জন্য আয়ুর্বেদ ছাড়া আপনার কোনো রাস্তা নেই। এই যে সময়টা, যেটা সত্যিই খুব সুন্দর একটা সময়, যে আপনার একটা ওয়েদারটা এখনও মানে সুদিং এফেক্ট রয়েছে ওয়েদারটার মধ্যে, কিন্তু এই সময়টাই কিন্তু অনেক ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে হতে থাকে, স্পেশালি যেটা চিকেন পক্স, এই সময়টাতে আউটব্রেক হয় চিকেন পক্সের। আর তার পাশাপাশি আপনার ধরুন জ্বর, সর্দি, কাশি সমস্যা তো লেগেই রয়েছে। ওয়েদার চেঞ্জ থেকে অনেকেরই এখন সর্দি, কাশি এই প্রবলেমসগুলো হচ্ছে, স্কিনের প্রবলেমস হচ্ছে, যেহেতু হঠাৎ করেই এখন দিনের বেলা কি একটুখানি আপনার টেম্পারেচারটা একটু বাড়ছে, একটু সূর্যের আলোটা একটু আপনার এখন গায়ে লাগছে, এখান থেকে অনেকেরই স্কিনের প্রবলেমস হয়। যাদের সান আর্টিকেরিয়ার প্রবলেম রয়েছে ওদের কিন্তু শীতে এতটাও প্রবলেম হয় না যতটা
আস্তে আস্তে যখন গরমকাল আসছে তখন হচ্ছে। তো এই স্কিনের প্রবলেমগুলো কিন্তু আপনার ঠিক হতে পারে যদি আপনি সঠিকভাবে তার চিকিৎসাটা করান আর যদি একটু কেয়ারফুল হন। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে রোদে বেরোলে এই প্রবলেমসগুলো হচ্ছে, ঠিক আছে রোদে তো মাঝে মধ্যে বেরোয়, মাঝে মধ্যে হচ্ছে না, ওটা নিয়ে অত চিন্তার কারণ নেই, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে আপনার স্কিন ক্যান্সারের দিকে চলে যেতে পারে। তার জন্য কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। যদি এরকম হয় যে ঠিক আছে আপনি হয়তো মাঝে মধ্যে আপনি রোদে বেরোচ্ছেন তখনই আপনার প্রবলেমটা হচ্ছে, তারও কিন্তু চিকিৎসার দরকার রয়েছে। মাঝে মধ্যে হয় বলে চিকিৎসা করতে হবে না এমন কিন্তু কোনো ব্যাপার নেই। একদম ঠিক কথা, যে রোদের আলোতে বেরোলেই যদি আমার এরকম স্কিনের প্রবলেম হয় তাহলে কি আমরা প্যাঁচার মতন জীবনযাপন করব, মানে দিনের বেলা ঘুমোবো আর রাতের বেলা বেরোবো? তা তো কখনো হয় না। প্রবলেমের সলিউশন দরকার। পিগমেন্টেশন বা ফ্রেকলসের সমস্যাও কিন্তু একটা বড় সমস্যা। সময় পেলে অবশ্যই সেই সমস্যাগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। কে আছেন দেখে নেবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। বলছি একটু আমার বাবার সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। মানে বাবার বয়স এই 70 বছর। এবারে উনি সারাদিনে একবার করে খায়, মানে খিদে হয় না একদম। এবারে আমি তো মানে পিজিতে দেখিয়েছিলাম, পিজি সে 2 মাস মানে 11খানা রক্ত পরীক্ষা করে রয়েছে। তা আমি এখন মানে 2 মাস আরো পর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য একটু দিদিকে ফোন করে। আচ্ছা, আপনি যে পিজিতে দেখিয়েছেন আপনাকে কি বলেছে ডক্টর, যে ওনার কি সমস্যা হচ্ছে যে উনি ঠিক করে খাওয়া দাওয়া করছেন না? উনি তো ডাক্তার তো আমার বলেছিল যে মেডিসিনের ডাক্তার দেখাতে, এবার মেডিসিন থেকে আমার তোমার কিডনি ডাক্তারের দেখাতে বলেছিল। এবার কিডনি ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি অনেকগুলো 16 রকমের রিপোর্ট দিয়েছে। এবার ওই রিপোর্ট গুলো করে তোমার 2 মাস পরে দেখাতে বলছে। এবার আমার তো 2 মাস পরে দেখাতে গেলে আমার বাবা হয়তো মানে ওই কারণে একটু ঠিক আছে। এই সমস্যাটা কতদিন ধরে চলছে ওনার? এই প্রায় 1 মাস। 1 মাস? তো 1 মাস ধরে আপনি শুধু এই ডাক্তার ওই ডাক্তার, এখানে ওখানে, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট এইভাবেই ঘুরে গেলেন। আলটিমেটলি আপনি এটা বুঝতে পারলেন না যে ওনার সমস্যাটা কোথায়, তাই তো? আচ্ছা, ওনার স্টুলটা ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয় ওনার? না, একদম খেতে পারে না তো, মানে দিনে একবার করে খায়, পায়খানা তো হয় না। বেশ, দেখুন প্রথম কথা হচ্ছে শুনতে থাকুন আপনি। মেডিসিনের ডাক্তারকে দেখান বা আপনি ইউরোলজিস্টকে দেখান, আপনি যাকেই দেখান, ঘুরে ঘুরে তো লাভ নেই। আগে সমস্যাটা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে ওনার খাবারের রুচি নেই, কারণ ওনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না। আপনি বলবেন যে উনি খাচ্ছেন না বলে স্টুল হচ্ছে না, কিন্তু আগে থেকেই হয়তো ওনার পেটের সমস্যা ছিল, যে স্টুল হয়তো ঠিকঠাক ওনার ক্লিয়ার হতো না। সেটা এখন ওনার বাড়তে বাড়তে জিনিসটা ক্রনিক অবস্থায় চলে গেছে। তার জন্য উনি এখন ঠিক করে খাওয়া দাওয়া করছেন না বা করতে পারছেন না। তো প্রথম কথা তো বলবো যে খাওয়া দাওয়া যাতে একদমই বন্ধ না হয়। যদি উনি চিবিয়ে খেতে না পারে, ওনাকে আপনি সেমি সলিড খাবার দিন বা লিকুইড খাবার দিন, ফ্রুট জুস দিন, ফল যদি না খেতে পারে ফলের রস বার করে সেটা খেতে দিন, ডাবের জল খেতে দিন। ওরকমভাবে একটু পরপর ওনাকে কিছু না কিছু খেতে দেবেন। এবার আপনি বলছেন যে উনি খেতে চাইছেন না, কারণ ওনার মুখের মধ্যে একদমই রুচি নেই আর পেটের মধ্যে একদমই জায়গা নেই। একটুখানি আপনাকে বলবো ওনাকে যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে নিয়ে আসুন, আর যদি নিয়ে না আসতে পারেন তাহলে আপনারা ওনার যা এত রিপোর্ট, আপনি যে বললেন যে 11খানা 16খানা কতগুলো রিপোর্ট করিয়েছে, এই রিপোর্টগুলো নিয়ে একবার এসে আপনি আমাদের চেম্বারে একটু দেখা করুন। অন্য কোথাও আপনাকে যেতে হবে না, অন্য কোনো কিছু আপনাকে করতে হবে না। যেটুকু আমরা আপনাকে মেডিসিন দেবো সেটুকু মেডিসিনের মধ্যেই উনি ঠিক হবেন। একদম। আর আপনাকে এবং আপনাদের প্রত্যেককে বলবো যে 9830235527 বা 37 এই নাম্বার দুটো একটু নোট করে রাখুন। এই নাম্বারে একটু ফোন করুন। এই যে বারংবার আপনি ঘুরছেন, একবার এই বিল্ডিং, একবার ওই বিল্ডিং, একবার সেই বিল্ডিং। আমি জানি হসপিটালে অনেক বিল্ডিং থাকে আর প্রত্যেকটা বিল্ডিং এক একটা ডিপার্টমেন্ট, কিন্তু কত ঘুরবেন। আবার আপনাকে ওই টাইমের পর টাইম কিন্তু দেওয়া হচ্ছে, তাতেও বা আপনার কি হবে? আপনি নিজেই বলছেন 2 মাস পর আমার বাবা থাকবে, তো এরকম টেনশন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন ইচ্ছেটা তো আপনার,
নিয়ে আসবেন পেশেন্টকে আপনি। আমরা শুধুমাত্র এখান থেকে এনবিপি কি করতে পারে, কতটা করতে পারে সেটা কিন্তু আপনাদের জানাতে পারি, শোনাতে পারি। আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে একবার শুধুমাত্র বলবো, যারা পাইলস ফিশার ফিস্টুলা যে কোনো সমস্যায় ভুগছেন, অপারেশন ছাড়া কিন্তু ভালোভাবে মানে পেনলেস একটা ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এই বিষয় নিয়ে এখন হয়তো আমরা আর বেশি আলোচনা করছি না, একটা আলোচনা একটু করব। যেহেতু এই যে গরমটা পড়ছে, মেদিনীপুর বা পুরুলিয়া, বীরভূম যে জেলাগুলোতে মারাত্মক গরম পড়ে, সেখানে মহিলাদের আমি দেখেছি তাদের মুখে পিগমেন্টেশন বা ফ্রেকলস হওয়ার প্রবণতা ভীষণ বেশি। এই পিগমেন্টেশন এবং ফ্রেকলসকেও তো আমরা বলতে পারি একটা স্কিন ডিজিজ। এর কি উপায় আছে, কিছু সলিউশন? পিগমেন্টেশনের একটা ডিভাইড রয়েছে। একটা হচ্ছে আফটার মেনোপজ প্রত্যেকেরই একটু পিগমেন্টেশন হয়, সেটা যে কোনো জায়গায় আপনি থাকুন, কারণ তখন আপনার বডিতে হরমোনের চেঞ্জেস হয়। তো তখন কিন্তু আপনার আফটার মেনোপজ আপনার কিন্তু একটা পিগমেন্টেশন আপনার স্কিনের মধ্যে আসতে পারে। পিগমেন্টেশন মানে আপনার কালো ছোপ ছোপ মতো দাগ হওয়া বা কালো ছিটছিট মতো দাগ হওয়া, এরকমও কিন্তু আপনার আসতে পারে। ফ্রিকলসের ব্যাপারটা আমি বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত যদি আপনার যে এনভায়রনমেন্ট সেটা যদি অতিরিক্ত আপনার ড্রাই হয়, তাহলেও কিন্তু আপনার ফ্রিকলসের প্রবলেম হতে পারে। তো যে যে জায়গাগুলোতে এরকম একটু ড্রাই ওয়েদার রয়েছে, যেখানকার সোয়েল মানে মাটি একটুখানি ড্রাই রয়েছে, সেই জায়গাটার এনভায়রনমেন্টও কিন্তু একটু ড্রাই হয়ে থাকে, সেখানে কিন্তু ফ্রিকলসের প্রবলেম অনেক বেশি দেখা যায়। আর সেটা কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার স্কিন বার্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ওর থেকে যায়। চেষ্টা করবেন স্কিনকে সবসময় ময়শ্চারাইজ রাখার, স্কিনটাকে সবসময় ক্লিয়ার রাখার। কারণ এই সমস্যাগুলোর জন্যই কিন্তু আপনাদের ফোন আমরা বারংবার পাই যে আমাদের কেন মুখে এত ফ্রেকলসের প্রবলেম হয়ে যাচ্ছে। আপনারা হয়তো সেভাবে স্কিন কেয়ার করেন না। আমি বলছি না সারাদিন সাজুগুজু করতে, কিন্তু একজন চিকিৎসকও কিন্তু আপনাকে বলছে যে আপনার স্কিনের যত্ন নিন, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, ভালো প্রোডাক্ট ব্যবহার করুন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারেরও কিন্তু প্রচেষ্টা রয়েছে যে আপনাদের এমন কিছু প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার, যে প্রোডাক্টগুলো কিন্তু কেমিক্যাল বেস প্রোডাক্ট নয়, পিওর আয়ুর্বেদ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না এবং গ্রাম বাংলার মানুষ অতি সহজে যেন প্রোডাক্টগুলো পায়, সেই প্রচেষ্টাও কিন্তু অবশ্যই চলছে। সেই প্রোডাক্টগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই স্কিনের প্রবলেম থেকে আপনারা বের হয়ে আসবেন। আরও একবার বলবো 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। প্রত্যেকটি জেলাতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এনবিপি চেম্বার রয়েছে। এছাড়া বাংলাদেশে খুব তাড়াতাড়ি কিন্তু চেম্বার শুরু হচ্ছে। যাদের বাংলাদেশের রিলেটিভরা রয়েছে আপনাদের উপর দায়িত্ব কিন্তু দিয়ে দেওয়া হলো, আপনারা একটু বাংলাদেশের বন্ধুদের জানিয়ে দেবেন। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? আমি সমীর রায় বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি শিয়ালদা থেকে। কি সমস্যা? সমস্যা বলতে ম্যাম আমার সেতির সমস্যা। সেতির সমস্যা আপনার সমস্যা, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে আছে সেতির এই প্রবলেমটা? সেতি আছে তাও 1 বছর কাছাকাছি। 1 বছর। আপনি কোনো ট্রিটমেন্ট করছেন তো? না না না, ট্রিটমেন্ট করছি না। আপনি ট্রিটমেন্ট করছেন না, শুধু 1 বছর ধরে সেতিটা আপনার শরীরে রয়েছে? শরীরে একটা আছে কিন্তু বেশি স্প্রেড করছে না, ওইজন্য আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি স্প্রেড করছে না। এবং সেটা কোথায় আছে ম্যাডামকে একটু জানান। হ্যালো, সেতিটা আপনার শরীরের কোথায় আছে এখন? গালে 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 সেতি 1 বছর ধরে আছে। তো আপনি কিসের অপেক্ষা করছেন যে ওটা স্প্রেড হলে তারপর ট্রিটমেন্ট করবেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম কি বলছেন শুনুন। আপনি কিসের জন্য এখন অপেক্ষা করছেন যে আরেকটু স্প্রেড হোক তারপর আমি ট্রিটমেন্ট করব? না আসলে এখন তো দাঁড়িয়ে রাখা তো সেশন, তো ওই জন্য ওটা সেরকম সমস্যা হয় না, কিন্তু ইদানিং দেখছি একটু বাড়ছে, ওই জন্য বলছেন যে ওটা কি নির্মূল করা সম্ভব আছে? আচ্ছা, এটা ভালো একটা অজুহাত। দাড়ি এখন বড় রাখা স্টাইল ও দাড়িতে ঢেকে রেখেছে। দেখুন এইটা কিন্তু মানে একদম বাচ্চাদের মতো কথা হয়ে গেল। আপনার যে স্পটটা রয়েছে সেটা আস্তে আস্তে আপনার স্প্রেড হবেই, যদি এটা আপনার ভিটিলিগোর সমস্যা হয়ে থাকে। যদি আপনার লিভার সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে হয়তো সেটা এরকম স্প্রেড এতটা হয়তো হবে না। তো প্রথমত তো আপনাকে একটা জিনিস আপনাকে এখন মানে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে যেদিন আপনি মাছ, মাংস, ডিম আপনি যেদিন খাচ্ছেন সেদিন মিল্ক বা মিল্ক প্রোডাক্ট কিছুই কিন্তু আপনার খাওয়া চলবে না, কারণ এর থেকেই কিন্তু আপনার সেতি রোগ বা ভিটিলিগো এই সমস্যাগুলো কিন্তু আপনার শুরু হতে পারে। একটা আপনার সামান্য অ্যালার্জি টেস্ট করান, আপনি IgE টেস্ট একটা আপনি করান, সম্ভব হলে একটা স্যাট রিপোর্ট করাবেন, স্যারোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, যেখানে আপনার জানা যাবে যে কোন কোন জিনিস থেকে আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে।
এই টেস্টগুলো করে আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে একবার একটু দেখা করুন, যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে। আর খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু একটুখানি আপনাকে চিংড়ি মাছ, ডিম, বেগুন, দুধ এই জিনিসগুলোকে আপাতত একটু কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর হাত লাগাবেন না ওই জায়গাটায়, কোনো ধরনের কোনো কসমেটিক্স বা কেমিক্যাল কিছুই ওই জায়গাটায় লাগাবেন না। ম্যাডাম একটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে, যে আমরা বলি না মেয়েরা আমাদের মাঝে মাঝে গালে সাদা সাদা স্পট পড়ে, ছুলি যার নাম আমরা বলি, ছুলি আর সেতি দুটোর মধ্যে তো বোধহয় আকাশ পাতাল তফাৎ রয়েছে। একদম, দেখুন ছুলি অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চাদেরই দেখা যায় একদম জন্মের পরই অনেক বেবিদের গায়ে এরকম ছুলি থাকে, মানে হোয়াইট হোয়াইট স্পটের মতো থাকে। এগুলো কিন্তু আস্তে আস্তে এটা আপনার ডিমিনিশ হয়ে যায়, আপনার সেটা আপনার স্কিনের সাথে মিশে যাবে। কিন্তু ভিটিলিগো কিন্তু আপনার একটা স্কিনের প্রবলেম, যেটা কিনা হচ্ছে যে আপনার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটাকে বলা হয় যে আপনার বিরুদ্ধ আহার যদি আপনি খান, যেরকম মাছ, মাংস, ডিমের সাথে দুধ বা দই এসব খাওয়া, বা দুধ ভাত খাচ্ছেন তার মধ্যে নুন দিয়ে আপনি খাচ্ছেন, এগুলো হচ্ছে বিরুদ্ধ আহার। এগুলো যদি আপনি অতিরিক্ত পরিমাণে সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিটিলিগোর প্রবলেম হতে পারে। আর ভিটিলিগো কিন্তু ট্রিটমেন্ট না করলে এমনি এমনি কিন্তু ওটা আপনার চলে যাবে না। চুলির ক্ষেত্রে সেটা আস্তে আস্তে আপনার স্কিন কালারের সাথে সেটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ সেটা আপনার মেলানিন প্রোডাকশনের জন্য হয়ে থাকে। মেলানিন যদি ঠিকঠাক প্রোডাকশন হয় তাহলে আপনার চুলির সমস্যা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। একদম, মানে বাচ্চাদের ক্ষেত্রে এই যে চুলির সমস্যা দেখা যায়, মানে সেটা কি খাবার কম খাওয়া বা বাচ্চাদের অপুষ্টি তার থেকে হয়, নাকি এটা অন্য কোনোই প্রবলেম? না, এটা বেসিক্যালি হয় বেবির ইমিউনিটির উপর ডিপেন্ড করে। কারণ একদম যখন নিউবর্ন বেবি থাকে তখন তো ওরা ব্রেস্ট ফিডিং ছাড়া আর অন্য কোনো কিছু খায় না, তো সেটা ইমিউনিটির উপর ডিপেন্ড করে। যদি ইমিউন সিস্টেমটা যদি খারাপ থাকে বা লো থাকে তাহলে কিন্তু এই স্পটসগুলো দেখা যেতে পারে, বা যদি লিভারের কোনো ধরনের কোনো সমস্যা তাহলে কিন্তু এই স্পটসগুলো দেখা যেতে পারে। তো আস্তে আস্তে যখন বেবি বড় হতে থাকে তখন ইমিউনিটি বিল্ড আপ হতে থাকে, বা প্রত্যেকটা অর্গান ডেভেলপ হতে থাকে, লিভার তখন ঠিক হতে থাকে, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একদম, স্কিন যারা উজ্জ্বল রাখতে চান, একেবারে চকচকে রাখতে চান, গ্লোয়িং স্কিন পেতে চান, অ্যান্টি এজিং একটা স্কিন পেতে চান, তাদের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ভাবনা চিন্তা করছে। আপনাদের চুল সংক্রান্ত এখন ইদানিং আমরা প্রচুর প্রশ্ন পাচ্ছি এবং স্কিন ওরিয়েন্টেড প্রচুর প্রবলেম নিয়ে আপনারা কিন্তু স্যার বা ম্যাডামের কাছে ফোন করছেন। তাই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের জন্য চিন্তা ভাবনা করছে যে এমন কিছু প্রোডাক্ট যদি আপনাদের হাতে তুলে দেওয়া যায় যেগুলো আপনি কিন্তু ব্যবহার করে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন। কারণ অনেকের অভিযোগ মার্কেটে এত কেমিক্যাল প্রোডাক্ট সেগুলো ব্যবহার করতে চাই না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আরও একবার বলবো যে কোনো ধরনের সমস্যা হোক সবকিছুর জন্য 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করুন। এনবিপির প্রচেষ্টা কিন্তু চলছে, এত চেম্বার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারপরেও কিন্তু আরও নতুন নতুন অনেক চেম্বার কিন্তু আনার চেষ্টা চলছে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনারা যাতে অতি সহজে আপনার বাড়ির কাছাকাছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আর সেই সেন্টারে স্যার বা ম্যাডামদের মতন অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে থাকেন। হাতে সময় কম, চট করে আরেকবার বলবো, কলকাতায় কিন্তু ল্যান্সটাউন এবং কালীঘাটে চেম্বার পাচ্ছেন, হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, মধ্যমগ্রামে হেড অফিস পেয়ে যাচ্ছেন সোমবার এবং বুধবার। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে যোগাযোগ করুন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরে, মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। এপ্রিল মাস থেকে বাংলাদেশের চেম্বার শুরু হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু ডক্টর বি শর্মা আরও বেশ কয়েকটি চেম্বারের অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য করেছেন, সেগুলো আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের জানিয়ে দেবো যে কবে থেকে সেই চেম্বারগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। আর তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্টও তো আমরা পেয়ে যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, কিন্তু পঞ্চকর্মাটার প্রবলেম একটাই যে আমরা হয়তো প্রত্যেক জেলায় সেটা এখনই আমরা করতে পারছি না। তো আপাতত রানিং কলকাতার মধ্যে আমাদের 4খানা সেন্টারে পঞ্চকর্মা চলছে। প্রত্যেকটা আপনার ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু আমরা পঞ্চকর্মা থেরাপির কথা বলে থাকি, যাদের জন্য প্রয়োজন রয়েছে। সবারই যে থেরাপির দরকার আছে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি আপনার স্কিনের সমস্যা বা আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সেখানে কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপির অবশ্যই দরকার আছে। ভেরিকোজ ভেইনের মতো সমস্যায় পঞ্চকর্মা থেরাপির দরকার আছে। চোখের সমস্যাতে আমরা নেত্রতর্পণ করে থাকি, তো সেখানেও আপনার দরকার আছে। এছাড়া যদি কেউ চায় যে বডি ডিটক্সিফাই করতে, তাহলেও কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপির জায়গা রয়েছে সেখানে। একদম, তো সবকিছুর জন্য নজর রাখতে হবে এই অনুষ্ঠানে। আর শুধুমাত্র নজর রাখলে হবে না, যোগাযোগটাও করতে হবে, তবেই কিন্তু আপনি সুস্থ এবং সুন্দর থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।
ধন্যবাদ।